হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজাবিন। আজকে আমরা আমাদের 1.2 অধ্যায় দেখব। এখানে আমরা মূলদ অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। এর আগের অধ্যায়ে আমরা স্বাভাবিক সংখ্যার বর্গমূল দেখেছিলাম। এই অধ্যায়ে আমরা দশমিক সংখ্যার বর্গমূল দেখব প্রথমে। তাহলে চলো শুরু করি। প্রথমে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় সম্পর্কে আমাদের জানার কথা। তো দশমিক ভগ্নাংশের একটি জিনিস আমাদের যেটা জানতে হবে যে কয়টি অংশ থাকে। দশমিক ভগ্নাংশে সাধারণত দুইটি অংশ থাকে। দশমিক বিন্দুর বাম দিকের অংশকে অখণ্ড বা পূর্ণ অংশ বলে এবং এর ডান দিকের অংশ, ঠিক আছে, এই বাম দিক তো আমরা জানলাম অখণ্ড বা পূর্ণ অংশ বলে, ডান দিকের যে অংশটা এই অংশ একে বলা হয় দশমিক অংশ। এখন আমরা দেখব বর্গমূল করার নিয়ম কি দশমিক সংখ্যার ক্ষেত্রে। প্রথমে আমাদের যেটা করতে হবে, এই অখণ্ড অংশ যেটা ছিল সেখানে একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে 2 ঘরের উপরে দাগ দিতে হবে। এরপরে দশমিক অংশে দশমিক বিন্দুর ডান পাশের অঙ্ক থেকে শুরু করে ডান দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে। ধরো আমার সংখ্যা যদি হয় 26.6565, ঠিক আছে। প্রথমে তো আমি অখণ্ড অংশে দাগ দিলাম, তারপর এই যে আমাদের দশমিক অংশ এখানে জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে, ঠিক আছে। আর এভাবে যদি দেখা যায় যে আমার শেষে একটি অঙ্ক বাকি, ধরো এখানে শুধু 4 আছে, ঠিক আছে, তাহলে এর পাশে একটি শূন্য বসিয়ে এই জোড়ার পাশে আরেকটি দাগ দিতে হবে, ঠিক আছে। এরপরে আসো, নিয়ম হচ্ছে সাধারণভাবে বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়া অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরের প্রথম দুটি অঙ্ক নামানোর আগেই বর্গমূলে দশমিক বিন্দু দিতে হয়, ঠিক আছে। তাহলে অখণ্ড অংশের কাজ শেষ করার পরে আমরা যখন দশমিক বিন্দুর পরের অংশের কাজে যাব তখন দশমিকটা আমরা বর্গমূলে নিয়ে আসব। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে দশমিক বিন্দুর এক জোড়া শূন্যের জন্য বর্গমূলের দশমিক বিন্দুর উপর একটি শূন্য দিতে হয়। যদি তোমার এখানে এক জোড়া শূন্য নিয়ে তুমি কাজ করো সেই ক্ষেত্রে তুমি এই বর্গমূলে দশমিক বিন্দুর পরে একটি শূন্য দিবে। এখন আমরা একটি উদাহরণ দেখি, তাহলে তোমরা এটি সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পাবে। উদাহরণের সংখ্যাটি হচ্ছে আমাদের 0.002916, ঠিক আছে। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এই শূন্য নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। দেখো এই শূন্যর জন্য আমরা একটি শূন্য নিলাম, তারপর দশমিকের জন্য দশমিক, ঠিক আছে। তারপর দেখো এই শূন্য শূন্য নিয়েও যেহেতু আমরা কাজ করতে পারছি না, সেহেতু এই এক জোড়া শূন্যের জন্য এখানে আমার আরেকটা শূন্য আসবে। এরপরে দেখো এই 29-এর জন্য আমরা কোন সংখ্যাটি নিব, ঠিক আছে। এই 29-এর জন্য দেখো আমরা যদি 6 নেই, 6 গুণ 6 হয়ে যায় কত, 36, ঠিক আছে। তাহলে আমাদের 29-এর থেকে কম হবে কোনটার বর্গ, 5-এর বর্গ, সেই জন্য আমরা 5 নিলাম, ঠিক আছে। এখানে আসলো আমার 25, আর এখানে আমার এই 5-এর দ্বিগুণ আসবে অর্থাৎ 10, ঠিক আছে। এখন দেখো এই 29 থেকে 25 বিয়োগ করলে আমরা কত পাই, বিয়োগ করলে আমরা পাই 4। এই 4-এর সাথে আমাদের এই 16 চলে আসবে, ঠিক আছে, এই জোড়াটা। এখন দেখো 416 আর এখানে ছিল আমাদের 10। এখন এই 10-এর সাথে এমন একটি সংখ্যা আনতে হবে যেটিকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, ঠিক আছে, ওটি আনার পর যে সংখ্যাটি হবে সেটি দ্বারা গুণ করলে এমন একটি সংখ্যা আমরা পাবো যেটি 416-র বেশি হবে না, ঠিক আছে। 416 ছোট বা 416 সমান হবে। ধরো আমরা যদি এখানে আনতাম 103, ঠিক আছে, তাহলে 103 দিয়ে তুমি গুণ করো, 3 গুণ 3 9, 3 0 0, 3 অক্ষে 3, এখানে থাকবে হচ্ছে আবার 300 না। এখন দেখো 309 416 থেকে ছোট, কিন্তু আমরা 4 দিয়েও দেখতে পারি যে 4 দিয়ে এখানে তো মিলেও যেতে পারে। এখন তুমি যদি 104 দিয়ে গুণটা দেখো, তাহলে 104 দিয়ে গুণ করলে তুমি পাবে 416, যেটা মিলে যাচ্ছে, সেজন্য আমরা এখানে 104 নিয়েছি। 105 যদি তুমি নাও তাহলে 105 কে তুমি 5 দিয়ে গুণ করলে এই 416 থেকে বেশি সংখ্যা পাবে, ঠিক আছে, 416 থেকে বড় সংখ্যা পাবে। এই জন্য আমরা 5 নিয়ে এখানে দিলাম হচ্ছে 4। তাহলে এই 4 আমার বর্গমূলেও আসবে, তাহলে আমার বর্গমূল কি দাঁড়ালো, 0.054। তো আশা করি দশমিকের বর্গমূলটা তোমরা বুঝতে পারলে। এখন আসো আমরা বর্গমূলের আসন্ন মান নির্ণয় সম্পর্কে দেখি। যদি আমাদেরকে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলে তাহলে আমাদের দশমিক বিন্দুর পরে কমপক্ষে 4টি অঙ্ক নিতে হয়, ঠিক আছে। তো এটা আমরা কেন নেই, সেই ক্ষেত্রে আমরা আসন্ন মানের একটি অঙ্ক দেখলেই বুঝতে পারবো। উদাহরণ 3 দেখো, এখানে আমাদের বলছে যে 9.253-এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, ঠিক আছে। এখানে দেখো আমাদের বর্গমূল আমরা 4 ঘর পর্যন্ত নিয়েছি দশমিকের পরে। এখন আমরা 4 ঘর পর্যন্ত কেন নিব সেটা আমরা পরে আসি। প্রথমে আমরা এই বর্গমূল নির্ণয় করাটা দেখি। এখানে দেখো আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 9, তাই না। তো এই 9-এর জন্য আমরা প্রথমে নিলাম কি 3, ঠিক আছে। তো এই 3-এর দ্বিগুণ এখানে আসবে আমার 6,
ঠিক আছে। এখন আমার এই পরের জোড়াটা আসলো 25। এখন দেখো এই এক জোড়া 25 আর এখানে 6, 6-এর পাশে যদি আমি অন্য কোনো সংখ্যা এনে গুণ করি তাহলে 25 থেকে বড় হয়ে যায়, সেজন্য আমাদের আরেকটা জোড়া নামাতে হবে। সেই জন্য আমরা একটা শূন্য দিয়ে নিলাম, এখানেও শূন্য এখানেও শূন্য। এরপর দেখো 2530, 2530-এর কাছাকাছি কোনো সংখ্যা আনতে হলে আমার এই 60-এর পাশে 4 আনতে হবে, ঠিক আছে। এই 604-কে 4 দিয়ে গুণ করলে আমরা পাই হচ্ছে 2416, ঠিক আছে। এটা বিয়োগ করলে আমরা পাই 114। এরপর আমরা আরেক জোড়া শূন্য আনলাম। এখন দেখো আমাদের এই যে এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 304, এটার দ্বিগুণ আমার এখানে চলে আসবে, সেটা হচ্ছে 608। এখন এই 608-এর পাশে যদি আমি 1 আনি, ঠিক আছে, তাহলে এখানে আমার আসবে হচ্ছে 6081, কারণ 6081-কে 1 দিয়ে গুণ করলে এটাই পাবো আমরা। তারপর আমরা বিয়োগ করলে কত পাচ্ছি, 5319। এটার পাশে আমরা এই শেষ জোড়া শূন্য শূন্য নিয়ে আসবো। এখন দেখো এই 3041 এর দ্বিগুণ এখানে আসবে 6082, এর পাশে আমরা নিয়ে আসবো কত, 8, ঠিক আছে। এই 6082 8-কে 8 দিয়ে গুণ করলে আমরা পাই 486624। এদের ভাগশেষ আমার থেকে যায় হচ্ছে 45276, এই সংখ্যাটি। এখন দেখো আমরা আমাদের বর্গমূল পেলাম কত, 3.041৮। এখন আমাকে আসন্ন মান নির্ণয় করতে বলছে 3 দশমিক পর্যন্ত। আসন্ন মান নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে যে সংখ্যা পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলবে তার এক সংখ্যা বেশি নির্ণয় করতে হয়, তাই না? এখন দেখো কেন করতে হয় সেটা। তো এই সংখ্যাটির পরে যে সংখ্যাটি থাকবে সেটি যদি 5-এর বেশি হয়, ঠিক আছে, 5-এর বেশি হয় তাহলে আমরা এই আগের সংখ্যাটির সাথে 1 যোগ করব। আর যদি 5-এর কম হয় তাহলে কোনো কিছু যোগ হবে না, ঠিক আছে। এখানে যদি 8 না হয়ে মনে করো 4 হতো বা 3 হতো, ঠিক আছে, তাহলে আমরা এখানে এই 1-এর সাথে কিছু যোগ করতাম না। 3.041 একই হতো আমার আসন্ন মান, ঠিক আছে। কিন্তু এখানে যদি 5, 6, 7, 8 অর্থাৎ 5-এর বেশি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমার এই 1-এর সাথে আরেক যোগ হবে। আমার আসন্ন মান হবে কত, 3.042। এখানে দেখো আমার এই নির্ণয় বর্গমূল আসছে কত, 3.042। তো এই বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়া একটু জটিল। তো তোমাদের যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা সম্ভব, সেহেতু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে প্রথমে বর্গমূলটা বের করে নিয়ে তারপরে কিন্তু এই পদ্ধতিগুলো করতে পারো, ঠিক আছে। তুমি যদি জানো এখানে 60-এর পাশে কত আনতে হবে, ঠিক আছে, তুমি বর্গমূল আগে থেকে বের করে রাখলে জানবে যে এখানে 4। এটা একটা 2 নম্বরই পদ্ধতি, বাট তোমাদের এটা জানা থাকা উচিত, কারণ অনেক সময় পরীক্ষায় এই জিনিসগুলো মনে নাও আসতে পারে। তো তুমি যদি জানো যে এখানে আমার 4 আনতে হবে, তাহলে তুমি 60-এর পাশে 4 নিয়ে আসলে, নিয়ে এসে তারপর অঙ্কগুলো করলে। তো তোমরা ক্যালকুলেটরে এই বর্গমূলটা বের করে নিয়ে তারপরে এই পদ্ধতিতে আঁকানোর চেষ্টা করবে, ঠিক আছে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এরপরে আসো আমরা দেখি যে পূর্ণবর্গ ভগ্নাংশ কি জিনিস। এখানে দেখো 50/32-কে লঘিষ্ঠ আকারে আমরা কি লিখতে পারি, দেখো উভয় পক্ষে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে লিখতে পারি 25/16। এই 25/16 এর লব হচ্ছে 25, একটি পূর্ণবর্গ সংখ্যা, হর 16, এটিও একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং কি 25/16 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ, অর্থাৎ যেই ভগ্নাংশের হর ও লব উভয় পূর্ণবর্গ সেটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। এখন দেখো কোনো ভগ্নাংশের লব ও হর যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, অর্থাৎ ওই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে যদি তার লব ও হর পূর্ণবর্গ সংখ্যা হয়, সেই ক্ষেত্রে ওই ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলা হয়। এরপরে আসো আমরা একটি অঙ্ক দেখি, উদাহরণ 5। এখানে আমাদের বলছে যে 64/81 এর বর্গমূল নির্ণয় করো। তো প্রথমে আমরা কি করব, এর লব যেটা, ঠিক আছে, 64 এর বর্গমূল নির্ণয় করব, যেটা আসে হচ্ছে আমার 8। এবং এর হর দেখো, এর বর্গমূল আমরা নির্ণয় করব, অর্থাৎ 81-র বর্গমূল আসে হচ্ছে আমার 9। সুতরাং আমাদের এই 64/81-র বর্গমূল কত হবে বলতো, 8/9। তো এটা একটা সহজ অঙ্ক। এরপরে দেখো 2 সমস্ত 8/15 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো প্রথমে তোমাকে যেটা করতে হবে, এই সমস্ত ভগ্নাংশ থেকে এটাকে সাধারণ ভগ্নাংশ আনতে হবে। এর পদ্ধতি কি, এই 2 গুণ 15 করে 8-এর সাথে যোগ করে দিতে হবে। 2 গুণ 15 করলে কত হয় বলতো, 2 গুণ 15 করলে হয় 30 এবং 8-এর সাথে যোগ করলে হয় 38। এটা হবে হচ্ছে আমার লব এবং এই 15 হবে হচ্ছে হর। তো আমরা পেলাম 38/15। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 15-কে পূর্ণবর্গ করার জন্য এর সাথে 15 গুণ দিব। তো যেহেতু আমি হরে 15 গুণ দিচ্ছি, সেজন্য লবেও 15 গুণ দিব। এখন দেখো আমরা কি পাই বলতো, 570/225। এই 225-এর বর্গমূল আমরা এখানে 15 লিখতে পারি, ঠিক আছে। আর এই 570-এর বর্গমূল আমার যেটা আসে সেটা হচ্ছে 23.87। তাহলে এই 23.87
4/7 ভাগ 15 হবে হচ্ছে আমার নির্ণেয় বর্গমূল, যেটা আমার আসে হচ্ছে 1.5916। এখন এটা যদি আমাকে 3 দশমিক পর্যন্ত আসন্ন মান বের করতে বলে, যেহেতু এই চতুর্থ সংখ্যাটি 5-এর বেশি, সেহেতু এই 1-এর সাথে আমার 1 যোগ হবে, অর্থাৎ আসবে হচ্ছে 1.592। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এখন তোমাদের কাজের কিছু অঙ্ক থাকবে। এই 27 সমস্ত 46 ভাগ 49-এর বর্গমূল নির্ণয় করো, 1 সমস্ত 4/5-এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো এই কাজের অঙ্ক দুটো তোমরা করবে বাসায়। এখন আসো আমরা দেখি যে মূলদ ও অমূলদ সংখ্যা কি জিনিস। প্রথমে আমরা দেখবো মূলদ সংখ্যা কি জিনিস, ঠিক আছে। 1, 2, 3, 4 এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। একটা জিনিস তোমরা লক্ষ্য করে থাকবে, সকল স্বাভাবিক সংখ্যাকেই কিন্তু দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায়, ঠিক আছে। তো যেসব সংখ্যাকে দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় এবং যাদের দশমিক সসীম, ঠিক আছে। সসীম মানে হচ্ছে একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে থেমে যায়, ধরো 3 ঘর বা 4 ঘর পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে, তারা হচ্ছে আমাদের মূলত মূলদ সংখ্যা, ঠিক আছে। এখানে উদাহরণগুলো দেখো, এই 0.1, ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি 1/10। 1.5 কে আমরা লিখতে পারি 15/10, একটি নির্দিষ্ট ভগ্নাংশ আকারে, ঠিক আছে। 1.03 কে আমরা লিখতে পারি 103/100, ঠিক আছে, ভগ্নাংশ আকারে। তাহলে এই যে ভগ্নাংশ আকারের সংখ্যাগুলো বা ভগ্নাংশ সংখ্যাগুলো, এরা সবাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। সুতরাং শূন্য সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে আসো আমরা দেখি অমূলদ সংখ্যা কি। এখানে দেখো 2 এর বর্গমূল। 2 এর বর্গমূল তোমরা ক্যালকুলেটরে করে দেখবে 1.414213 এভাবে চলতেই থাকে, ঠিক আছে, এটা কিন্তু শেষ হয় না। তো সংখ্যার দশমিকের পরের অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়, ঠিক আছে। ফলে এই দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে এই √2 আমরা লিখতে পারবো না। অনুরূপভাবে এই 3 এর বর্গমূল, 5 এর বর্গমূল, 6 এর বর্গমূল এই সংখ্যাগুলোকেও দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। সুতরাং এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এরপরে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে 2 এর বর্গমূল, 3 এর বর্গমূল, 5 এর বর্গমূল বা 6 এর বর্গমূল, এগুলো যে আমাদের অমূলদ সংখ্যা এবং এই 2, 3, 5, 6 এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূলগুলোই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এরপরে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে উদাহরণ 8। এখানে তোমাকে বলছে যে এই যে জিনিসগুলো দিয়ে দিচ্ছে, যে সংখ্যাগুলো 0.12, তারপর 25 এর বর্গমূল, 72 এর বর্গমূল এবং 49 এর বর্গমূল ভাগ 7, এই সংখ্যাগুলো থেকে অমূলদ সংখ্যা বাছাই করো। প্রথমে দেখো 0.12, একে তুমি 12/100 অথবা 3/25 যদি লঘিষ্ঠ আকারে নাও, এই আকারে লিখতে পারো, যেটা একটা ভগ্নাংশ সংখ্যা। সুতরাং এটা অমূলদ সংখ্যা হতে পারে না, এটা মূলদ সংখ্যা। এরপরে দেখো 25 এর বর্গমূল। 25 এর বর্গমূল, 25 যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা, 25 এর বর্গমূল হচ্ছে আমার 5, একটি স্বাভাবিক সংখ্যা, সুতরাং এটিও অমূলদ সংখ্যা নয়। এরপরে দেখো 72 এর বর্গমূল। 72 কিন্তু বর্গ সংখ্যা নয়। 72 কে আমরা লিখতে পারি 2 গুণ 36 হিসেবে। এখানে 36 একটি বর্গ সংখ্যা, 36 কে আমরা লিখতে পারি 6 এর বর্গ হিসেবে। তাও দেখো আমাদের সংখ্যাটি দাঁড়ায় 6 গুণ 2 এর বর্গমূল। এখন এখানে দেখো আমাদের 6 একটি স্বাভাবিক সংখ্যা, কিন্তু 2 এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সাথে যদি তুমি স্বাভাবিক সংখ্যা গুণ করো, তাহলে সবসময় অমূলদ সংখ্যাই হবে। সুতরাং এই 6 গুণ 2 এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা, কারণ এটিকে আমরা ভগ্নাংশে লিখতে পারবো না। এরপরে দেখো 49 এর বর্গমূল ভাগ 7, তাই না। 49 এর বর্গমূল করলে আমরা পাই হচ্ছে 7, কারণ 49 কে আমরা কি লিখতে পারি 7 গুণ 7, অর্থাৎ 7 স্কয়ার বা 7 এর বর্গ। তো 7 এর বর্গকে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা কি পাবো, 7 পাবো লবে। আর আমাদের হরে কি আছে 7, তাহলে হরে এবং লবে যদি একই জিনিস থাকে এবং হর ও লবকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 1, যেটি একটি স্বাভাবিক সংখ্যা। সুতরাং এটি আমাদের মূলদ সংখ্যা নয়। মূলদ সংখ্যা আমাদের শুধু হবে কি এই 72 এর বর্গমূল, ঠিক আছে। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে শুধু 72 এর বর্গমূল হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এখন আসো তোমরা এই কাজের অঙ্কগুলো করবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সংখ্যা রেখায় কিভাবে আমরা মূলদ সংখ্যা দেখাতে পারি। এই সংখ্যা রেখাটি দেখো, এখানে দেখো আমাদের এই যে গাঢ় চিহ্নিত অংশটা, এটা 2 এর অবস্থান নির্দেশ করছে, ঠিক আছে। 2 কিন্তু একটি মূলদ সংখ্যা। আবার এই যে আমাদের সংখ্যা রেখাটি, এটি লক্ষ্য করো, এখানে আমাদের এই পর্যন্ত 1, ঠিক আছে। এই 1 থেকে 2 এর মধ্যে আমাদের কয়টি ঘর আছে দেখো তো, 1টি, 2টি, 3টি, 4টি। এখন আমাদের কালো অংশটা হচ্ছে এই ঘরে, এই ঘরের আগ পর্যন্ত 1 এর পরে কয়টা ঘর আছে বলতো, এই 1, 2, 3, 3টা। এমনিতে এখানে আছে আমাদের মোট 4টা ঘর, 1, 2, 3, 4। এই 4টা ঘরের মধ্যে আমাদের এই কালো অংশের আগ পর্যন্ত আছে 3টা ঘর। তাহলে এইটুককে আমরা কত অংশ বলতে পারি বলতো,
3/4 বলতে পারি, 4-এর মধ্যে 3টা পর্যন্ত আছে, তাই না? এখান থেকে তাহলে আমাদের এই জায়গায় আমাদের মোট দূরত্ব হবে হচ্ছে 1 যোগ 3/4, ঠিক আছে? অর্থাৎ 1 সমস্ত 3/4 নির্দেশ করছে এটা। এরপরে আমরা অম্লত সংখ্যা দেখি সংখ্যা রেখায়, ঠিক আছে? অম্লত সংখ্যাটা ধরো আমাদের 3-এর বর্গমূল একটি অম্লত সংখ্যা, ঠিক আছে? এখন এর মান 1.732 এভাবে চলতেই থাকবে। তো আমরা যদি আসন্ন মান নেই তাহলে লিখতে পারি 1.7। এখন আমরা যেটা করব, 1 ও 2 এর মাঝে 10টা সমান ভাগ করে 7 নম্বর ঘরকে চিহ্নিত করব হচ্ছে 1.7 হিসেবে, ঠিক আছে? তো এই জায়গাটা মনে করো আমাদের সেই 7 নম্বর জায়গা, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমাদের এই 1.7 পয়েন্টটা, ঠিক আছে? এটা অমূলত সংখ্যাটা কাইন্ড অফ অনেক সময় অ্যাপ্রক্সিমেট হয়ে যায়, মানে আমরা এক্সাক্ট জিনিসটা বের করতে পারি না বা আসল জিনিসটা বের করতে পারি না। তো এভাবে আমরা অম্লত সংখ্যার সংখ্যা রেখা দেখাতে পারি। এরপরে তোমাদের একটি কাজ থাকবে অন্য কিছু সংখ্যাগুলো সংখ্যা রেখায় প্রকাশ করা। এখন আমরা উদাহরণে একটি অঙ্ক দেখি, উদাহরণ 9। এখানে আমাদের বলছে যে কোনো বাগানে 1296টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা নির্ণয় করো। এখন আমাদের প্রত্যেক সারিতে কয়টি আম গাছ আছে সেটাই করতে হবে। তো এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে আমরা এই 1296টি আম গাছ দেখানো সম্ভব না। তো মনে করো আমরা একটি বিন্যাস সাজিয়েছি আম গাছের। এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই দৈর্ঘ্য প্রস্থ বরাবর সারিতে সমান সংখ্যক ভাবে আম গাছ সাজানো প্রয়োজন আমাদের, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের প্রস্থ, ঠিক আছে? এই দুই দিক বরাবর আমাদের সমান সংখ্যক আম গাছ রাখতে হবে, যাতে হচ্ছে তোমার এই 1296টি আম গাছ এই বাগানে আমাদের হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই এক সারিতে কতগুলো আছে, ঠিক আছে? তো এক সারিতে নিশ্চয়ই এর বর্গমূল পরিমাণের আছে এই 1296 এর। তাহলে আমাদের যেটা করতে হবে, এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়া আমি জানি, এটি একটি স্বাভাবিক সংখ্যা, তাহলে সেই পদ্ধতিতে আমরা বর্গমূল নির্ণয় করব। তো আমাদের বর্গমূল আসে হচ্ছে 36, ঠিক আছে? এই 36ই হবে হচ্ছে আমাদের আম গাছের সংখ্যা একটি সারিতে, ঠিক আছে? প্রত্যেক সারিতে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা দেখব উদাহরণ 10। এখানে আমাদের বলছে যে একটি স্কাউট দলকে 9, 10 এবং 12টি সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? এখন এই মনে করো আমাদের বিভিন্ন স্কাউট দলের সদস্য, এদেরকে বলা হচ্ছে কতটি সারিতে সাজানো যায়, 9টি, 10টি অথবা 12টি, তাই না? তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এদের লসাগু নির্ণয় করব। এই 9, 10 ও 12র লসাগু আমরা পাই হচ্ছে এই 2 গুণ 2, 3 গুণ 3 গুণ 5। এখন আমাদের প্রাপ্ত লসাগুতে একটি জিনিস লক্ষ্য করো যে 5-এর কোনো জোড়া নাই। তাহলে দেখো এই লসাগুকে যদি আমাদের বর্গ সংখ্যা করতে হয় তাহলে একে 5 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? কমপক্ষে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে এই লসাগু এই 9, 10 এবং 12 একটি বর্গ সংখ্যা হবে। সুতরাং আমাদের এই 5 দ্বারা গুণ করার পরে সেই বর্গ সংখ্যাটা কত দাঁড়াবে বলতো? সেই বর্গ সংখ্যা দাঁড়াবে হচ্ছে 900। সুতরাং আমাদের ওই দলে 900 জন স্কাউট রয়েছে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নে কয় বলছে যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা যুক্তি দাও। এখানে এই প্রথম সংখ্যাটি হচ্ছে এই 21952। এখন এর একক স্থানীয় অঙ্ক কি বলতো? 2। আমরা জানি যে 2, 3 বা 7 বা 8 থাকলে এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন ক্ষয় দেখো আমাদের বলছে যে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এই প্রথম সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলো বের করলেই তোমরা অঙ্কটি করতে পারবে। এমন অঙ্ক আমরা 1.1-এ দেখেছি। এই গয়ের মতো একটি অঙ্ক আমরা 1.1-এর উদাহরণে দেখেছিলাম হয়তো, যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এমন অঙ্ক আমরা এই 1.1-এ দেখেছি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এই টাইপের অঙ্কগুলো। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো নিজেরা চেষ্টা করলে পারবে। এর পরের দিন আমরা এই 1.2-এর মূল অনুশীলনী শুরু করব। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।